কখন এলে? এই তো তোমাকে অমন দেখাচ্ছে কেন? শরীর টরীর সব ঠিক আছে তো? তোমার সেই মুখ ছাড় গেলে কোথায়? আমার ছেলেটা কাল চলে গেল, চলে গেল। আমার এই 70 বছর বয়সে এখন কি শুধু এই খারাপ খবরগুলো শোনার জন্য বেঁচে থাকা? কি হয়েছে? বসন্ত হয়েছিল, বসন্ত বয়স হয়েছিল জানো? 4 ছেলে কি ছিল শুনেছিলাম। কি যেন নাম রেখেছিলেন? ভালো নাম অরিন্দম খালিদ, সবাই ডাকতাম বুলবুল বলে। শুনেছিলাম তার খুব ভালো স্মৃতি শক্তি। আপনি কি করে জানলেন? কত ব্যস্ত মানুষ আপনি করে, অথচ কত ছোট ছোট ব্যাপারে খবর রাখেন। না এমন কিছু নয়, ওই মুজাফর আহমেদ বলছিল তোমরা তো একই জায়গায় থাকতো, তাই না? একই মেসে একই ঘরে থাকতো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 10 বছর আগে কলেজ স্ট্রিটে 32 নম্বর। তা কি বলছিলেন আমার সাহেব? না আমার সাহেব বলছিল তোমার ছেলেটি নাকি শ্রুতি পায়, যা শোনে তাই মনে রাখতে পারে। হ্যাঁ গুরুদেব, ও যখন 1.5 বছর বয়স তখন ওকে একটা ছবি বই দেখিয়ে আমি পাখিদের ইংরেজি নাম বলেছিলাম। বেটা সঙ্গে সঙ্গে মুখস্থ করে ফেলল, অথচ তখন তো অক্ষর জ্ঞান হওয়া সম্ভব ছিল না। কি বলো? আমি তো কিছুদিন জমিউদ্দিন খানের সঙ্গে সঙ্গীত চর্চা করলাম। কি বলবো গুরুদেব, যা গান শিখি, হরকত কবজা করি, ও বেটার সব গলায় বসিয়ে নেয়। অবিকল সেই ছেলে তারপর বাড়ির কি খবর? সেই জন্যই তো আপনার কাছে চলে এলাম কাঁদতে। আমার বাড়ি দুজনেই খুব চাপা, মনে মনে কষ্ট পাচ্ছে, কিন্তু বাইরে প্রকাশ করছে না। আমি আর সেখানে কি করে? আমাকে আপনি শান্তিনিকেতনে নিয়ে চলুন, শান্তিনিকেতনে নিয়ে চলুন। কলকাতায় আমার আর ভালো লাগছে না, আর ভালো লাগছে না। তোমার মনে আছে নজরুল? আজ থেকে এই 10 বছর আগে
যখন তুমি ওই সেনাবাহিনীর চাকরি ছেড়ে কলকাতায় ফিরলে, তখন তোমাকে ওই শান্তিনিকেতনে যাওয়ার জন্য আমি আমন্ত্রণ জানিয়েছিলাম। বলেছিলাম তুমি আমাদের শরীর চর্চা শেখাবে আর মনের আনন্দে গান গাইবে। তুমি রাজি হও। মনে আছে গুরুদেব, মনে আছে। তারপরে আর কখনো বলি না, কেন বলো তো? আমার উপর খুব ধরেছিল নিশ্চয়, এত বোঝাই যায়। না রে বাবা, না, তার জন্য নয়। তার জন্য নয়, আমি তো ভাবতাম। না রে না, তোমার গুরুদেব কত সংকীর্ণ মনের মানুষ নয়। তাহলে তো তোমার আমার সম্পর্ক সেই কোনটাই খারাপ হয়ে যেত। তোমার লেখা ওই বিদ্রোহী কবিতা পড়ে সবার সামনে ওভাবে তোমাকে জড়িয়ে ধরতে পারতাম। তুমি কি আর কখনো কোথাও আমাকে ওভাবে আবেগ প্রকাশ করতে দেখেছো? তা ঠিক, আপনি আমার বড্ড প্রশংসা করেন সব জায়গায়। করবো না? তুমি তো সরস্বতীর বর পুত্র। কি অপূর্ব তোমার লেখার ভাব। তোমাকে শান্তিনিকেতন যেতে বললাম, তুমি রাজি হলে। তারপর তোমার লেখা বলেই বুঝেছিলাম কি অস্বাভাবিক প্রতিভাবান তুমি। শান্তিনিকেতনে গেলে ওই ছোট্ট জায়গায় তোমার প্রতিভা আটকে পড়ে থাকবে। কলকাতায় না থাকলে তোমাকে এত লোকে চিন্তা দিবে। আপনি আমাকে খুব ভালোবাসেন গুরুদেব। বাসি তো, তোমাকে খুব ভালোবাসি। আসলে তুমিও তো আমার লেখা গান একসময় সারা বাংলা জুড়ে গেয়ে বেড়াতে। তুমি আর তোমার এক বন্ধু জুটি করে আমার গানে গেয়ে বেড়াতে, তাই না? গাইব না? আমার দিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাই তোমায়, দেখতে আমি পাই। আমার দিয়ার মাঝে, কি অপূর্ব গান! পরে তো আমিও গান লিখতে শুরু করলাম, কিন্তু আপনার মতো লিখতে পারলাম কই? ও কথা বলো না, তোমার আর আমার লেখা ধরনটা তো আলাদা। তা তুমি কি সুন্দর শ্যামা সঙ্গীত লেখো, আর আমি ওরকম লিখলাম তো। তাহলে আপনি তো কি সুন্দর গ্রাম্য সঙ্গীত লিখেছেন। ঠাকুরের জন্য লেখা গান না হলে কেউ বুঝবেই না আপনি ঈশ্বরকে নিবেদন করছেন। তাছাড়া আমার গান তো শুনেই বোঝা যায় কোনো রাগ রাগিনীর আশ্রয় করে সেগুলো গড়ে উঠেছে। আর আপনার কি অদ্ভুত ভাবে যে রাগগুলোকে মিলিয়ে দেন। শুনতে পাই তুমিও তো একদম প্রচুর গান লিখছো। তোমার লেখা গানের সংখ্যা তোমাকে আমাকেও ছাপিয়ে গিয়েছে। আসলে গ্রামোফোন কোম্পানিতে চাকরি নেওয়ার পর গানের অর্ডার এত বেড়ে গেছে, আর গান লেখা ছাড়া তো আমাদের কোনো কাজই নেই। ওদিকে আপনি গান লিখছেন, বিদ্যালয় চালাচ্ছেন, জমিদারি দেখছেন, দেশ বিদেশে বক্তৃতা দিচ্ছেন। কি করেছে পারে? তো হয়ে যায়। আসলে প্রকৃতিগতভাবে আমি তো খুব স্বাস্থ্যবান পুরুষ। ওই সামান্য অস্ত্র সমস্যা ছাড়া আর তো কোনো সমস্যাই নেই আমার। এইরকমই থাকুন গুরুদেব। বাবা, আপনি
কিছু ইচ্ছা করছে না। আমিও এখন আর কিছু খাবো না গো। আপনি এখন খুবই কম খান। মিয়া সাহেব, আপনার কি হলো? আসলে ছোট ছেলেটা চলে গেল তো, মনটা রাস্তায় ভালো নেই গো ঠাকুর। ও হ্যাঁ, শুনলাম মুখে। কতই বা বয়স হয়েছিল? সবই ঈশ্বরের ইচ্ছা। আজি নিজাম ঘরে, আজি নিজাম ঘরে, নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে। আমি তাই দেখি ভয় মানি, জানি জানি বন্ধু, জানি তোমার আছে তো হাতখানি, আজি বিজন ঘরে। যাওয়া পাওয়া পথে পথে দিন কেটেছে। কোনোমতে এখন সময় হলো নিজের কাছে আপনাকে মানি, জানি এত কম খান কেন? বয়স হয়েছে। আমার বাবা বলতেন, বেশি যদি খেতে চাও কম খাও। আরো একজন ছিল জানো তো, যে আমার গান খুব গাইত আর খেতে বড় ভালোবাসত। কে গুরুদেব? কে আবার? নরেন। কে? আরে নরেন তোমাদের বিবেকানন্দ। আমি বলতাম নরেন বাবু। আমরা তো প্রায় সমবয়সী। এই আমি হয়তো বছর দুয়েকের বড়। কি ভাবছো? তুমি জানতে আমাদের সম্পর্কটা আদায়ে কাজ করা, তাই তো? ওসব কিছু নয়। আসলে সঠিক খবরটা কেউ জানে না, জানার চেষ্টাও করে না। বিবেকানন্দ আপনার গান গাইতে? হ্যাঁ, নরেন্দ্র তো আমার গান গাইতে এবং একটা গল্প বলেছিল। সেই আজ থেকে ৩০-২২ বছর আগেকার কথা। সেই রাজনারায়ণ বসু মেয়ের বিয়ে। যা যদি তার মাধ্যমে আমাকে খবর পাঠায় গান গাইতে হবে। তা তখন ওই বাল্মীকি কবিতা বেরিয়ে গেছে। একটু একটু নাম ডাক হয়েছে কিন্তু অত লোকের সামনে গাইতে হবে কেমন একটু ভাব হয়ে গিয়েছিল। সেই সময় নরেন বাবুর সঙ্গে দেখা। ও আমাদের বাড়িতে প্রায় আসত। আমার ভালো বন্ধু ছিল সে। ব্যাস একদিন চেপে ধরলুম। তারপর আর কি খুব করে রিহার্সাল হলো। 3খানি গান আমারই
বাবু গাইলেন, খোয়াজ বাজায়, আমি অর্গান বাজাবো। সে কি আপনি গাইলেন না? ওই গলা মেলালাম না, ওই নরেন বাবুর গলার সঙ্গে আমি পারি নাকি? এই দরাজ জোরালো ওজস্বী গলা ছিল। তারপর তো সারা কলকাতায় আমার গান গিয়ে বেড়াতো। প্রতিদিন এসে তাড়া দেয়, বলে গান লিখুন, গান লিখুন। আমার গান তো রামকৃষ্ণ দেবকেও শুনিয়েছিল। ওই যে ওই গানটা তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো ভাবনা তো পথনারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। আচ্ছা, আপনি রামকৃষ্ণদেবকে গান শোনাবেন? হ্যাঁ, শোনালাম তো, বছর খানিক পরেই শোনালাম। ওই কাশী মিত্র বাগান বাড়িতে কি যে খুশি হলেন, বড় মধুর শহরের মানুষ ছিল। তারপর কি হলো? তারপর রামকৃষ্ণদেব মারা গেলেন, আর নরেন্দ্রবাবু উদাহরণ হয়ে গেলেন একেবারে। তার প্রায় 10 বছর পর হঠাৎ করে উদয় বিবেকানন্দ নাম, জগৎ জোড়া নাম, কলকাতায় ওই টাউন হলে একটা সম্বর্ধনা সভার আয়োজন করেছিল। আমিও গিয়েছিলাম, মঞ্চে ছিলাম, দেখা হলো, চিনতে পারলেন, কথাও হলো। আপনিও ছিলেন? ছিলাম তো। কি ঝোড়ালো, কি ওজস্বী তার গলা, কি ভয়ানক রূপ, কি নায়োচিত তার জীবন। জানো, আমার একটা তোমার উপন্যাস ওনাকে ভেবেই লেখা, যদি আরেকবার পড়ো ভালো করে বুঝতে পারবে। একদম ওনার ধরন ধরে লেখা। কোনটা বললেন? কেন গোড়া গোড়া পড়নি? রঘুনা। ও তাই বুঝি, সত্যি আগে খেয়াল করিনি, অনেক মিল আছে। বিবেকানন্দের আরেকটা অনুষ্ঠানে আমি ছিলাম প্রধান উদ্যোক্তা, তবে বিবেকানন্দ তাতে ছিলেন। কবে বললেন? কোনটা আবার তার স্মরণ সভা, যে বছর আমার স্ত্রী চলে গেল, সে বছর তো নরেনবাবু কি লোক, যেমন তার সাহস তেমনি তার অমূল্য ভাষা, আর তেমনি তার বক্তৃতা দেওয়ার ক্ষমতা। যেন আমার বাবা ওনাকে খুব ভালোবাসতেন। নরেন্দ্রবাবু তো থেকে পারত, বাবা ওনাকে বসিয়ে খাওয়াতেন আর বলতেন, ছেলেটার কথায় যেন জাদু আছে। আচ্ছা, তোমরা কোনো নরেন্দ্রবাবুর বক্তৃতা শুনলেন, তাই না? কি করে শুনবো গুরুদেব? উনি যখন মারা গেলেন 1902 সালে, তখন তো আমার বয়স মাত্র 3। 1902 সালে 1902 সালে 3 বছর বয়স। 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 1902 সালে 1902 সালে
1902 সালে মাত্র তুমি তো দেখি আমার ছোট ছেলে শুভমের চেয়েও ছোট। জানো, শুভর খুব প্রতিভা আছে। লোকে বলতো ও যেন আমার কার্বন কপি। তা সেও তো চলে গেছে। মাত্র 11 বছর বয়স হয়েছিল তার। কি হয়েছিল গুরুদেব? কলেরা হয়েছিল। ওই বুক ফেলে গিয়েছিল ওর এক বন্ধুর বাড়ি। সেখানেই কলেরা হলো, সেখানেই চলে গেল। জানো, যেদিন শনি মারা গেল, রাতের বেলা দেখি সারা পৃথিবী চাঁদের আলোয় ভেসে যাচ্ছে। পৃথিবী প্রকৃতি চলছে যেমন তারা চলবার কথা, কোথাও কোনো ব্যতিক্রম নেই। আমার এই শোকের দিনে যেন কারো কিছু এসে যায়। ভারী অদ্ভুত অনুভূতি হলো, জানো, মনে হলো জগৎ সংসারে জগৎ মাতা এটাই ইচ্ছে। দুঃখ আসবে, মৃত্যু আসবে, হয়তো অকালেই আসবে, শোক তাপ থাকবে, যেমন আনন্দ থাকে। কিন্তু আমাদের প্রেমে থাকলে চলবে না। আমাদের আবদ্ধ কাজ আমাদের করে যেতেই হবে। এটাই হলো বিশ্ব সংসারের, বিশ্ব বাংলার একমাত্র ইচ্ছে। ষোলো রীতি মঞ্চ চলে আসে।